তো এটা আর একটু আমি করব, ঝালাই করব। ধরো এরকম আছে সামুদ্রিক ত্রিভুজ সূত্র, যোগের ত্রিভুজ সূত্র। একটা ত্রিভুজ আছে, এটা আছে হচ্ছে তোমার এ বি সি ত্রিভুজ। ত্রিভুজের দুইটা সন্নিহিত বাহু বরাবর কোনো ভেক্টর যদি একই ক্রমে কাজ করে, এ বি বিসি বরাবর দুইটা ভেক্টর কাজ করছে, তাহলে তৃতীয় বাহু বিপরীত ক্রমে, দুইটা তীর দেওয়া মানে লব্ধি, বিপরীত ক্রমে ওই দুইটা বাহুর লব্ধির মান এবং দিক নির্দেশ করবে। তাহলে এই বি বরাবর যদি পি বাহু পি ভেক্টর কাজ করে, বিসি বরাবর কিউ ভেক্টর, তাহলে বিপরীত ক্রমে তৃতীয় বাহু বিপরীত ক্রমে ওই দুই ভেক্টরের লব্ধি মান ও দিক প্রকাশ করবে। মান মানে এসি, আর দিক মানে হচ্ছে এসি বরাবর। দ্যাট ইজ আর ইকুয়াল টু হয়ে যাবে তোমার পি প্লাস কিউ, তাই না? এটা হচ্ছে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র, সামন্তরিক সূত্র। কোন বিন্দুতে দুইটা ভেক্টর যদি ক্রিয়াশীল হয়, ও বিন্দুতে একটা ভেক্টর ক্রিয়াশীল মনে করলাম পি, আর আরেকটা ভেক্টর ক্রিয়াশীল, এটা মনে করলাম কত, কিউ। পি কিউ মনে করলাম তারা পরস্পর আলফা কোণে ক্রিয়া করছে। তাহলে ওই দুইটা ভেক্টর দিয়ে যদি আমরা একটা সামান্তরিক অঙ্কন করি, তাহলে সামান্তরিকের ওই বিন্দু থেকে ওই বিন্দু থেকে অঙ্কিত সামান্তরিকের কর্ণই হবে লব্ধির মান এবং দিক। দ্যাট ইজ এই আর ইকুয়াল টু হয়ে যাবে কত, পি প্লাস কিউ। ঠিক আছে? তাহলে আর বের করা সামান্তরিক সূত্র দিয়ে লব্ধি সমান হচ্ছে উপাংশদ্বয়ের যোগফল, তাই না? যে যে ভেক্টর গুলোর সমন্বয়ে নতুন ভেক্টর গঠিত, নতুন ভেক্টরকে বলা হয় লব্ধি ভেক্টর। আর যে ভেক্টর গুলো এক হয়ে এক হয়ে নতুন ভেক্টর গঠন করছে, ওই ভেক্টর গুলোকে বলা হবে উপাংশ। তাহলে এটা হচ্ছে তোমার কি, লব্ধি ভেক্টর। আর এটা হচ্ছে তোমার, এই দুইটা কি, উপাংশ। তাহলে এখন দেখা যাচ্ছে যে যেহেতু ভেক্টর যোগ, তাহলে ভেক্টর যোগের ক্ষেত্রে ভেক্টরের মান আছে এবং দিকও আছে। অতএব আমাদের কি করতে হবে, মান এবং দিক দুইটাই বের করতে হবে। এখন মান এবং দিক বের করার জন্য আমরা যে ভাবে এর প্রতিপাদনটা করছিলাম সেটা হচ্ছে, ধরো এটা আছে হচ্ছে ও এ বি সি। ও একে আমরা একভাবে বর্ধিত করে দিয়ে বি থেকে একটা লম্ব টানছিলাম, তাই না? লম্ব, এটা যেহেতু আলফা কোণে ক্রিয়া করতেছে, এটা আলফা হলে প্যারালাল দুইটা বাহু ছেদক, অতএব এটাও আলফা। এই যে আর লব্ধিটা যদি পি এর সাথে থিটা কোণ উৎপন্ন করে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের লব্ধির মানটা কত বের করতে হবে, এবং লব্ধির দিক মানে হচ্ছে কোণ থিটা ইকুয়াল টু কত, এটা বের করতে হবে। দ্যাট ইজ আমাদের মান এবং দিক, এই দুটো আমাদের বের করতে হবে। এবং সেটা আমরা পেয়েছিলাম, সেটা আর এর মান কত পেলাম মনে আছে, রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু আইস পি কিউ কোসাইন অফ আলফা, তাই না? আর দিক বের করার জন্য আমরা কি পেলাম, ট্যান থিটা দিয়ে পেলাম। ট্যান থিটা ইকুয়াল টু কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কোসাইন অফ আলফা। বুঝছো কি? তাহলে দেখো, এই যে আর ভেক্টর আর সমান পি প্লাস কিউ, যেহেতু সরাসরি আমরা যোগ করতে পারি না ভেক্টরের মান এবং দিক দুই দরকার হয়, তার জন্য আমরা কি করলাম, আর এর মানও বের করলাম, দিকও বের করলাম। তাহলে আমরা সামুদ্রিক সূত্র প্রয়োগ করে দুইটা ভেক্টর একই বিন্দুতে ক্রিয়া করলে তোমার তার মান, ওই লব্ধির এবং দিক, এই ফর্মুলা দিয়ে আমরা হিসাব করব। তাহলে সামুদ্রিক সূত্রে কোনো সমস্যা থাকলে বলো, খুব ইম্পর্টেন্ট সূত্র কিন্তু।
নাই? না স্যার, সমস্যা নাই। আচ্ছা, এখন দেখো আমরা একটা অঙ্ক করি। ত্রিভুজ সূত্রের অঙ্ক একটা করছিলাম, কিন্তু মনে আছে কিনা জানি না। প্রবলেম 1, সামুদ্রিক সূত্রের। মনে করলাম দুইটা ভেক্টর আছে। একটা হচ্ছে তোমার দুইটা ভেক্টর, একটা পি। এই যে এখানে দেখো, এখানে ভেক্টর একটা 12 একক আছে, 12 একক। আর একটা ভেক্টর আছে তোমার হচ্ছে কিউ, এটা হচ্ছে 6 একক। কথার কথা, এই দুইটা ভেক্টর কোনো এক বিন্দুতে কত কোণে ক্রিয়া করছে? 120 ডিগ্রি কোণে ক্রিয়া করছে। তাহলে ওই দুইটা ভেক্টরের সম্মিলিত ক্রিয়ায় যে লব্ধি হবে, সেই লব্ধির মান এবং দিক বের করো। মান মানে আর, আর দিক মানে থিটা ইকুয়াল টু কত। তাহলে দেখো আমরা সামুদ্রিক সূত্র অনুযায়ী এটা করতে পারি। তাহলে ঘটনাটা কেমন হবে দেখো, একটু চিত্র আঁকাই, তাহলে আরো ক্লিয়ার হওয়া যাবে। ওখানে তো একটা আছে, এই চিত্রটা যদি আমরা আঁকাই, ধরলাম পি হচ্ছে এইটা, পি আছে 12, পি বড়, পি। তাহলে পি মানে আছে তোমার হচ্ছে 12 একক, 12 একক। কিউ মানে কত আছে? কিউ মানে 6 একক, 6 একক, মানে এর অর্ধেক প্রায়। তাদের কত ডিগ্রি কোণে ক্রিয়া করছে তারা? 120, 120 ডিগ্রি। তাহলে আলফা মান 120 ডিগ্রি। 120 ডিগ্রি মানে কত হবে? কোন দিক কাজ করবে? এখানে যদি আলফার মান হয়, তাহলে 120 ডিগ্রি মানে এইদিকে কাজ করবে। ঠিক আছে, আলফা মানে 120 ডিগ্রি। তাহলে আমাদের ও বিন্দুতে পি ভেক্টর কাজ করছে এদিকে, আর কিউ ভেক্টর কাজ করছে এদিকে। তাহলে কিউ ভেক্টর কাজ করছে হচ্ছে এইদিকে, 6 একক। এখন দেখো, তাহলে আমাদের নিয়মটা কি? এই দুইটাতে কি করতে হবে, কি বানাতে হবে? হুম, সামান্তরিক বানাতে হবে। তাহলে সামান্তরিক বানাও। সামান্তরিক মানে সামান্তরিকের দুইটা বাহু, পরস্পর বিপরীত দুইটা বাহু সমান্তরাল। তাহলে সমান এবং সমান্তরাল, তাহলে এই বরাবর একটা আঁকালাম, আর এটা হচ্ছে এই বরাবর আঁকালাম। তাহলে দেখো সামান্তরিক হয়ে গেল। যে এই বিন্দুতে ক্রিয়া করছে সেই বিন্দুতেই লব্ধি হবে। তাহলে এই বরাবর হবে হচ্ছে তোমার লব্ধি আর। তাহলে লব্ধি আর এর মান এবং দিকটাই চাইছে আমার। ঠিক আছে, দিকটা কত হবে? আর এর দিক আমরা এখানে দেখো, পি এর সাথে থিটা ছিল, তাহলে পি এর সাথে থিটা, তাহলে এই থিটাটা কত? তাহলে আর এর মান এবং থিটা, দিকটা চাইছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা লব্ধির মানটা বের করতে পারি। আমরা জানি লব্ধি আর ইকুয়াল টু কত? ওই যে ফর্মুলা দেখছো, ফর্মুলা কি? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা ডিভাইডেড, সরি, ইকুয়াল টু পি মানে 12 স্কোয়ার প্লাস কিউ মানে কত? 6 স্কোয়ার। এগুলো মান, তাই না? মানগুলি আমরা নিব, এখানে মান দেওয়া আছে। প্লাস 12 ইন্টু 6 ইন্টু কস কত ডিগ্রি? 120 ডিগ্রি, আলফা 120 ডিগ্রি। তাহলে এখানে মান কত হয় হিসাব করো। স্যার √108। √108। 120 ডিগ্রির মান কিন্তু -12, তাই না? -12। এটা -12। এটা ক্যালকুলেটর টিপলেই বোঝা যাবে ওখানে কত আছে। √108 মানে কত হয়? 10.39। 10.39 একক। একক মানে একক বলা আছে, তাই একক লিখছি। যদি মিটার থাকতো মিটার হতো, ফোর্স থাকলে সেটা ফোর্সের একক নিউটন হতো। ভেক্টর রাশিটা যা, তার একক আমরা লিখতাম, কিন্তু একক লেখা আছে অতএব আমরা একক লিখলাম। আর মান, দিক কত হবে? দিক ট্যান থিটা বের করো। দিক, এই দিক কোন দিকে? থিটার মান কত? দ্যাট ইজ লব্ধিটা এই পি ভেক্টরের সাথে কত কোণে আছে, দ্যাট ইজ তার দিকটা কত। ট্যান থিটা ইকুয়াল টু কত? কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কস আলফা। কিউ মানে কত? 6, 6 sin 120 ডিগ্রি। পি মানে হচ্ছে 6, কিউ মানে 6, পি মানে 12, 12 প্লাস 6 কস আলফা 120 ডিগ্রি। এটা কত আছে দেখো,
তাহলে সাইন 120 ডিগ্রির মান জানো কত? √3/2 না কত? জি স্যার। √3/2 আর এখানে 12 প্লাস মানে cos 120 ডিগ্রি মানে -1/2 -1/2 এত, তার মানে হচ্ছে -3 3 দুগুণ 6। তাহলে এখানে থাকে কত? 3√3 থেকে 3 বাদ দিলে 9, 3 3 9, 1/√3। 1/√3 tan কতর মান? দ্যাট ইজ tan থিটা ইকুয়াল টু 1/√3। তাহলে থিটা ইকুয়াল টু কত? tan ইনভার্স 1/√3 না কত? 30 ডিগ্রি। 30 ডিগ্রি। তাহলে দেখো ওই লব্ধিটা ওই পি ভেক্টরের সাথে কত কোণ উৎপন্ন করবে? 30 ডিগ্রি কোণে ক্রিয়াশীল হবে। দ্যাট ইজ তার দিক হবে পি এর সাথে 30 ডিগ্রি কোণ, আর তার মান হবে কত? 10.39 একক, যদিও তারা 120 ডিগ্রি কোণে কাজ করছে। এটা কি বোঝা গেছে? খুব সিম্পল অঙ্ক, শুধু ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে। বোঝা যায়নি? জি স্যার, বুঝতে পারছি। তাহলে এই ধরনের অঙ্কগুলো আমাদের করতে হবে। কিন্তু তোমাদের সেলুর বইতে অঙ্কগুলো আছে, দেখি ইয়ের অঙ্কগুলো এই সাথে সাথে করে ফেলতে হবে, নাহলে পরে গিয়ে তোমার মাথার উপর বোঝা হয়ে থাকবে, বিরক্তি লাগবে। সামুদ্রিকের অঙ্কগুলো আছে, দেখো এটা সামুদ্রিক সূত্রের অঙ্ক আছে তোমার নতুন বইয়ের 115 নম্বর পেজ, টাইপ 2 সেলুর বই, সেলু অনুশীলনীতে পেজ 115, টাইপ 2। 3টা মনে হয় অঙ্ক আছে, বেশি নাই। টাইপ 2 এগুলো অঙ্ক করতে হবে, বুঝছো? হোম টাস্ক এই যে এগুলো সব, এই যে সামুদ্রিক সূত্রের এই অঙ্কগুলো আছে ওখানে। তোমরা একটা কাজ করবা, ওই ফিজিক্সের অঙ্ক করার জন্য একটা মোটা খাতা বানাবা। একটা খাতায় বানান নিয়ে তোমার এই যে ফিজিক্সে যা করবা সব ওই খাতার, একই খাতার ভিতর করবা। আর যদি একই অনেকগুলো খাতা করো, মনে করলাম আমি একটা তো থিওরি করবো, একটা তো অঙ্ক করবো, একটা তো অমুক করবো, তমুক করবো, দেখবা যে আর সময় মতো তুমি খুঁজে পাচ্ছ না। একই খাতার ভিতর সবগুলো করবা সিরিয়ালি, দেখবা যে সময় মতো খুঁজে পাওয়া যাবে। আর বিশেষ করে অনুশীলনীর অঙ্কগুলো ওগুলো এক জায়গায় করবা। আর উদাহরণে দেখবা, উদাহরণের ভিতরে অনেক অঙ্ক আছে, 2-3টা করে অঙ্ক থাকে প্রত্যেক উদাহরণে। ওই ধরনের অঙ্কগুলো সাথে সাথে করে ফেলবা। তারপর যখন তুমি একবারে ক্লিয়ার হয়ে যাবা, একটা থিওরি বুঝবা, থিওরিটা ক্লিয়ার হতে হবে যে কি বলছে, কিভাবে এই ফর্মুলা আসলো। তারপরে এর সাথে সাথে ওর সাথে যে অঙ্কগুলো আছে উদাহরণের অঙ্কগুলো দেখে ফেলবা যে হ্যাঁ এটা এরকম। তারপরে ওখান থেকে তুমি অনুশীলনীতে যাবো। অনুশীলনীতে টাইপ ভিত্তিক অঙ্ক দেওয়া আছে, যেরকম এখানে আছে টাইপ 2, লেখাই আছে ওখানে টাইপ 2 সামুদ্রিকের অঙ্ক। ওখানে গিয়ে অঙ্কগুলো করে ফেলবা। উপাংশ, উপাংশ নিয়ে আমরা আরেকটু কথা বলি। তাহলে সামুদ্রিক সূত্রের ভিতর আমরা কি দেখলাম? সামুদ্রিক সূত্রের ভিতর 3টা কেস আমরা দেখছিলাম। সেটা হচ্ছে তোমার লব্ধি আর সমান কত? √p² প্লাস qv² প্লাস 2i pq কোসাইন অফ আলফা, লব্ধির মান, তাই না? আর দিক ট্যান থিটা বের করে নিয়ে তার থিটা বের করছিলাম, এটা ছিল কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কস আলফা, তাই না? এই দুইটা ছিল। এখন দেখো থিটার মান যখন আর এর মান বৃহত্তম হয়েছিল একবার, আর এর মান একবার ক্ষুদ্রতম ছিল।
আর এর মান বৃহত্তম কত কত ডিগ্রি কোণের ছিল, আর এর মান সর্বোচ্চ কত ডিগ্রি ছিল, সেটা নির্ভর করতো আলফার উপর। আলফার মান কত ছিল 0 ডিগ্রির জন্য, তাই না? 0 ডিগ্রির জন্য ছিল, তখন ছিল আর ম্যাক্স, ম্যাক্সিমাম মান পাওয়া যেত একই দিকে যদি দুইটা ভেক্টর কাজ করতো। তাহলে সেই ক্ষেত্রে আমরা পেতাম হচ্ছে পি প্লাস কিউ, মানে দুইটা ভেক্টরের যোগফল। তার মানে আলফার মান 0 ডিগ্রি মানে হচ্ছে দুইটা ভেক্টর যদি একই দিকে কাজ করে। আলফার মান যদি তোমার 180 ডিগ্রি হয়, তাহলে আর এর মান কত পাইছিলাম আমরা? মিনিমাম। আর এর মান সর্বোচ্চ হবে দুইটা ভেক্টরের বিয়োগফলের সমান, তাই না? বিয়োগফলটা কেমন হবে? এরকম, মানে বড় থেকে সবসময় ছোটটা বিয়োগ যাবে। তাহলে দুইটা ভেক্টর যদি পরস্পর বিপরীত দিকে কাজ করে, তাহলে সেক্ষেত্রে আমাদের কি পাওয়া যাবে? আর এর সর্বনিম্ন মান পাওয়া যাবে। আর একটা ছিল আলফা যদি 90 ডিগ্রি হয়, আলফা 90 ডিগ্রি হয় মানে পি হচ্ছে এদিকে আর কি হচ্ছে লম্ব বরাবর। যে এটা যদি 90 ডিগ্রি হয়, তাই না? তাহলে এখানে যে লব্ধিটা আমরা পাবো, লব্ধি লব্ধি মানে এটা যে সামুদ্রিক করলে এরকম পাওয়া যাবে, তাই তো? এটা পাবো। তাহলে সেই ক্ষেত্রে দেখো, সেই ক্ষেত্রে আমাদের আর এর মান কত ছিল? আর এর মান √ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার, কারণ cos 90 এর মান 0, তাহলে এটা হয়ে যাবে √ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার। এটা কার সূত্র? পিথাগোরাস। খেয়াল রাখতে হবে tan থিটা ইকুয়াল টু কত? কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কোসাইন অফ আলফা। আলফার মান 90, সাইন 90 মানে কত? সাইন 90 মানে কত? 1। তাহলে কিউ সাইন আলফা মানে কিউ সাইন 91, তাহলে কিউ হলো, আর নিচে পি, আর cos 90 মানে 0, তাহলে কিউ বাই পি। এখন দেখো, যেহেতু সামন্তরিকের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, তাহলে এটা যদি কিউ হয়, এটা কত? এটা কিউ, এটা আমার আর, তাই না? তাহলে দেখো এটা একটা কি হয়ে গেল? সমকোণী ত্রিভুজ হয়ে গেল না? তাহলে এই সমকোণী ত্রিভুজে তুমি এখন নিয়ে অ্যাপ্লাই করো। সমকোণী ত্রিভুজে যদি আমি পিথাগোরাস অ্যাপ্লাই করি, তাহলে তো সব ঠিকই আছে। দেখো সব ঠিক নাই? আছে। আমি সামন্তরিক সূত্র দিয়ে বের করলাম, কন্ডিশনটা বসালাম, এটা আসলো। এখন তুমি পিথাগোরাস, সামন্তরিক বাদ দাও, মাথা থেকে তুলে ফেলো সামন্তরিক, তুমি পিথাগোরাস অ্যাপ্লাই করো এর উপরে। পিথাগোরাস অ্যাপ্লাই করলে কি হয় দেখো, একই জিনিস হয় কিনা? জি স্যার, একই হয়। পিথাগোরাস একটু দেখি আর কি, যদিও বোঝা যাচ্ছে। দেখি আমি পিথাগোরাস অ্যাপ্লাই করবো, আমি জানি না এগুলো আছে, পিথাগোরাস অ্যাপ্লাই করো এখানে। তাহলে এই ত্রিভুজটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, তাহলে আর স্কয়ার সমান কত হবে? পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার, তাই তো? তাহলে আর সমান কত? √ওভার, এটা পেলাম এখান থেকে। আচ্ছা, আর tan থিটা সমান কত পাবো? tan থিটা সমান হচ্ছে যার সাথে কোণ থিটা, মানে এটা হবে থিটা, তাই না? যার সাথে কোণ আর এর কোণ পির সাথে, সেটা সবসময় কি? ভূমি। পিটা কি এখানে? ভূমি। এটা কি? জি স্যার। লম্ব। লম্ব। তাহলে tan থিটা মানে কত? লম্ব বাই ভূমি, মানে কিউ বাই পি। দেখো মিলে নাকি? এখন মিলে গেছে এর সাথে? জি মিলে স্যার। গেছে? আচ্ছা, জি গুড। স্যার। তাহলে দেখো, আমরা কিন্তু যদি দুইটা ভেক্টর পরস্পর লম্বভাবে ক্রিয়াশীল হয় কোনো বিন্দুতে, সেই ক্ষেত্রে আমরা সরাসরি পিথাগোরাসের সূত্র ব্যবহার করতে পারবো কিনা? জি স্যার, পারবো। পারবো তো? আচ্ছা, গুড। এটা মাথায় রাখতে হবে ভালো। এইবার দেখো, উপাংশ। উপাংশ মানে কি? এখানে উপাংশ কে কে বলো তো? পি আর কিউ। পি কিউ উপাংশ। তাহলে আর ইকুয়াল টু কত? লব্ধি সমান পি প্লাস কিউ। তাহলে পি কিউ তো উপাংশ, তাই না? উপাংশ এই দুইটা। এখন দেখো, আমরা উপাংশ বের করতে যদি চাই ওখান থেকে, ওইটা আবার আমি এখানে আঁকাই। তাহলে এটা ধরো আর আছে, আমি উপরের টুকু আঁকালাম না, নিচের টুকু আঁকাই, বুঝছো? থিটা, এটা পি, এটা হচ্ছে কিউ। তাহলে আমাদের উপাংশগুলো কে কে? পি আর কিউ। পি কিউ। তাহলে উপাংশ দ্বয়ের মান বের করা যায় এখান থেকে, যায়?
পি সমান কত বলো তো, কে বলতে পারবে? একটু চিন্তা করো, বলো তো। উপাংশের মান বের করব। পি এর মান কত, কিউ এর মান কত? সমকোণী ত্রিভুজ, এটা ত্রিভুজ, আর এটা তো তোমার কিউ, আর এটা হচ্ছে তোমার কিউ। মানে আমরা জাস্ট এই পাশের টুক পিথাগোরাসের সূত্রটুক, এটা কিন্তু সামান্তরিকই, সামান্তরিকই, কিন্তু 90 ডিগ্রি কোণে কাজ করতেছে, তাই না? কিন্তু এটুকু নিয়ে আমরা কাজ করবো। এখানে পি, এটা কিউ, এটা আমরা এটা এখানে নিয়ে পিথাগোরাস করে ফেললাম। বলো পি এর মান কত, কিউ এর মান কত, কে পি পারবে? এর মান হচ্ছে আর কস থিটা আর কিউ এর মান আর সাইন থিটা। গুড, এটাই আমার দরকার ছিল। তাহলে পি এর মান কত, আর কস থিটা, তার মানে আমরা কিভাবে পেতে পারি? যদি থিটা যার সাথে সেটা ভূমি সব সময়, তাই না? আর বাদ জি স্যার। বাকিটা লম্ব। তাহলে কস থিটার মান বের করলে, কস থিটা মানে ভূমি বাই অতিভুজ, মানে পি বাই অতিভুজ আর। সুতরাং পি সমান হচ্ছে আর কস থিটা। আর কিউ এর মান কত? সাইন থিটাতে যদি করি, সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে লম্ব বাই অতিভুজ, কিউ বাই আর। দিস ইজ কিউ ইকুয়াল টু আর সাইন থিটা। তাহলে দেখো, আমরা সরাসরি এটা ব্যবহার করবো যে কোনো জায়গায়, যে একটা ভেক্টরকে যদি আর ভেক্টরটাকে আর লব্ধি থিটা কোণে ক্রিয়াশীল, তাহলে আমরা তো এখানে এই কাজটা করতে পারি না, যেহেতু এটা থিটা কোণে ক্রিয়াশীল আর থিটা কোণে ক্রিয়াশীল, তাহলে এটাকে আমরা সব সময় দুইটা উপাংশে ভাগ করে ফেলবো। একটা লম্ব উপাংশ, লম্ব উপাংশ মানে কোনটা? লম্ব বরাবর উপাংশ, তাই না, কিউ। আর একটা অনুভূমিক জি স্যার। উপাংশ পি। তাহলে ওই ভেক্টরের লম্ব উপাংশ কোনটা, উলম্ব উপাংশ কোনটা, উলম্ব উপাংশ কোনটা? উলম্ব কিউ। উপাংশ কিউ। মানে যে ভূমিটা যার সাথে থেটা সেটা ভূমি, আর বাদ বাকিরা উলম্ব, তাহলে এটাকে বলে উলম্ব উপাংশ কিউ। আর এটা কি ভূমির সাথে না, তাহলে একে বলে অনুভূমিক উপাংশ। অনুভূমিক উপাংশ হবে হচ্ছে এটা ভূমির সাথে থাকবে, থেটা যার সাথে সেটা হচ্ছে ভূমির অনুভূমিক উপাংশ মান অতিভুজ কস থিটা, আর উলম্ব উপাংশ অতিভুজ সাইন থিটা। এটা কি সমস্যা আছে বুঝতে পারো? এখন ঘটনা হচ্ছে যে আমরা কেন বারবার করে আমরা এই এই কাজটা কেন করব, আমাদের ঝামেলা সৃষ্টি করার দরকারটা কি? যে পি ইকুয়াল টু আর কস থিটা, পি ইকুয়াল টু আর সাইন থিটা। কারণ যখন কোনো তলের উপর কোনো বস্তু গতিশীল হয়, তখন সেটা কয় ডাইমেনশন হয় বলো? কত? তলের উপর বস্তু গতিশীল, তলের উপর Sir, 2 dimension. 2 ডাইমেনশন। তাহলে টু ডাইমেনশন যদি হয়, তাহলে একটা রাস্তার উপর দিয়ে একটা বস্তু, একটা রাস্তা আছে এরকম এরকম, একটা বস্তু গতিশীল এরকম এরকম, তাহলে সেটা তলের উপর দিয়ে গতিশীল, তাই না? তখন তল যদি ধরি রাস্তাটাকে, তলের উপর যেহেতু গতিশীল, তাহলে ওইটাকে আমরা কয়টা উপাংশে ভাগ করব, ওর উপাংশ কয়টা থাকবে? যেহেতু 2 ডাইমেনশন, উপাংশ কয়টা থাকবে? Sir, 2টা. দুইটা। দুইটা। যার জন্য আমরা কি করি, যার জন্য আমাদের ফিজিক্সে ভেক্টরের বিশ্লেষণের সময় আমরা সব সময় 2 ডাইমেনশন ধরে কাজ করব। 2 ডাইমেনশন মানে এক্স অক্ষ বরাবর একটা অনুভূমিক উপাংশ, আর একটা অনুভূমিকের সাথে লম্ব বরাবর উলম্ব উপাংশ। যার জন্য আমাদের যে কোনো ক্ষেত্রে যদি তোমার থেটা কোণ উৎপন্ন করে, তাহলে সেক্ষেত্রে আমরা বিশ্লেষণটা হবে 2 ডাইমেনশন বরাবর। একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর বা অনুভূমিক বরাবর, আর একটা হবে কোণ বরাবর, উলম্ব বরাবর, ওয়াই অক্ষ বরাবর। ওয়াই অক্ষ বরাবর। বুঝছো কি? এটা জি একটু স্যার। ক্লিয়ার কিনা তাই বলো, আমরা কেন করতেছি। আচ্ছা, এখন এখানে কোনো সমস্যা, এটা কিন্তু কনসেপচুয়াল জিনিস, খুব বেসিক জিনিস, এগুলোতে আমরা এখন কাজ করবো। এগুলো যদি কোনো সমস্যা থাকে দেখবা যে তোমার বুঝতে সমস্যা হবে। সামনে যে ইয়েটা ধরবো, নৌকা স্রোত, নৌকা কার উপর দিয়ে চলে? পানির উপর দিয়ে। পানির উপর দিয়ে চলে না?
আচ্ছা, গুড। নৌকা চড়ছো কখনো? জি স্যার। আচ্ছা, তাহলে নৌকা যে পানির উপর দিয়ে যায় কয় ডাইমেনশন? স্যার টুই তো। কেন টু? টু কেন? টু কেন তাই বলো? পানিও তো একটা তল। রাইট, তলের উপর দিয়ে গতিশীল, তাহলে টু ডাইমেনশন। দেখছো, তাহলে ওখানে যখন আমরা ক্যালকুলেশন করতে যাব তখন কয় ডাইমেনশনে, তখন আমাদের কয়টা লাগবে? একটা ভেক্টরকে দুইটা ভাগে ভাগ করে ফেলবো, তাই না? হুম, ভেক্টরকে জি দুইটা স্যার। ভাগে ভাগ করে ফেলবো, একটা হবে উল্লম্ব উপাংশ আর একটা অনুভূমিক উপাংশ। অনুভূমিক উপাংশ, তাই তো? একটা হবে উল্লম্ব উপাংশ কিউ আর একটা অনুভূমিক উপাংশ পি। মনে করো আর বরাবর যাচ্ছে কেউ, তাহলে ওই আর কে আমরা ভেঙে ফেলবো, একটা অনুভূমিক উপাংশ আর একটা উল্লম্ব উপাংশ। থিটা যার সাথে সেটা সবসময় অনুভূমিক, মনে রাখতে হবে। অনুভূমিক ভাগ করে ফেলবো। তাহলে পি এর মান হবে কত? আর কস থিটা। যার সাথে থিটা সেটা কস, মনে রাখতে হবে, যার সাথে থিটা সেটা কস, আর বাদ বাকিটা সাইন। ঠিক আছে, এটা আমরা এইভাবে আঁকাই। এটাকে তো সামান্তরিক বানানো যায় না? ওই যে সামান্তরিক থেকে তো আসলো, এটা অসুবিধা কি? সমস্যা নাই। এই হচ্ছে আমাদের কাহিনী। এখন পি ইকুয়াল টু আর কস থিটা, পি ইকুয়াল টু আর সাইন থিটা। থিটা যদি আমি এখানে চেঞ্জ করি, থিটা যদি এখানে না ধরে আমি থিটা যদি এইখানে কাউন্ট করি, যেটা মনে করলাম এইখানে, এটা তো আলফা আছে, এটা তো 90 ডিগ্রি, তাই না? যার জন্য তো এটা আমরা এই উলম্ব উপাংশ আর ইয়ে উপাংশ বলতে পারতেছি, দ্যাট ইজ আলফা 90 ডিগ্রি। কিন্তু আর পির সাথে থিটা ধরে আমরা করতেছিলাম এরকম। যদি আরটা কিউ এর সাথে হয় তাহলে সেই ক্ষেত্রে এটা কি হয়ে যাবে? সেক্ষেত্রে কোনটা অনুভূমিক আর কোনটা উলম্ব বলো তো? কিউ তখন হচ্ছে অনুভূমিক হবে আর পি হবে রাইট, উলম্ব। যার সাথে থিটা সেটা সবসময় অনুভূমিক দেবা মনে মনে, আর বাদ বাকিটা উলম্ব। তখন চেঞ্জ হয়ে যাবে, দেখো তখন কিউ সমান হবে হচ্ছে, তখন কিউ সমান কত হবে? কিউ সমান কত হবে? আর অনুভূমিক কস। সবসময় কস, আর কস থিটা হয়ে যাবে, আর পি হয়ে যাবে কত? আর সাইন থিটা। এটা তো ক্লিয়ার? জি স্যার। অন্যান্য যারা আছে কথাবার্তা বলে না, কথাটা তো বলা লাগবে। স্যার আলফা থিটার মধ্যে স্যার পার্থক্যটা একটু বলে দেন স্যার, আলফা কিসের মান নির্দেশ করে? আলফা তোমার হচ্ছে দুইটা ভেক্টর পি এবং কিউ যে কোণে ক্রিয়া করতেছে সেই কোণটা হচ্ছে আলফা। বুঝো নাই? জি স্যার। দুইটা ভেক্টর আর তো ক্রিয়া থিটা? করতেছে। আর থিটা মানে কি? ওই লব্ধি, যে লব্ধি, লব্ধির দিক। হ্যাঁ আর হ্যাঁ লব্ধিটা স্যার কার বুঝতে সাথে? পি পারছি। এর সাথে। পি এর সাথে থিটা কোণ। এই যে তাহলে লব্ধির দিনটা পাওয়া গেল না, দিকটা পাওয়া গেল, যে পি এর সাথে জি এত ডিগ্রি কোণ। বুঝো নাই? জি স্যার বুঝতে পারছি। হুম। এবার আসো, নদী, নৌকা, সমস্যা। নদী নৌকা সমস্যা খুব গুরুত্বপূর্ণ সমস্যা, কিন্তু প্রত্যেকবার দেখবা বোর্ডে অঙ্ক থাকে একটা করে। নদী নৌকা, ভালো কথা। তাহলে এর আগে কে যেন বললো, স্যার নৌকা তো কোন দিক দিয়ে যায়? পানির উপর দিয়ে যায়। নদীতে পানি থাকে, পানির উপর দিয়ে নৌকা যায়। And পানি হচ্ছে টু ডাইমেনশন, একটা তল, তার তলের উপর নৌকা যাচ্ছে। তাহলে আমাদের ক্যালকুলেশনটা কি দিয়ে করতে হবে? উপাংশ দিয়ে করতে হবে, তাই না? অনুভূমিক উপাংশ একবার ভাগ করবো, ওই যেদিকে যাচ্ছে তাকে আমরা দুইটা ভাগে ভাগ করে ফেলবো, একটা অনুভূমিক উপাংশ আর একটা উলম্ব উপাংশ। ভাগ করে ফেলে ক্যালকুলেশন গুলো করবো। তাহলে ঘটনা 1, স্রোতহীন নদী। স্রোত থাকে না নদীতে? স্রোতহীন জি নদী, স্যার। স্রোত নাই নদীতে।
স্রোতহীন মরা নদী। বাংলাদেশের নদীমাতৃক দেশ এখন তো হয়ে গেছে চর মাতৃক দেশ। আর বন্যার সময় একটু স্রোত ট্রোত থাকে, আর বাদ বাকি সময় শেষ, কোনো স্রোত নাই, পুকুরের মতো অবস্থা, চর টর পরে শেষ। তাহলে বাংলাদেশ এখন নদীমাতৃক নাই, চর মাতৃক হয়ে গেছে। যাই হোক, স্রোতহীন নদী এরকম পুকুরের মতো নদী, পুকুরে যেরকম স্রোত নাই, এইরকম নদী আছে। নদী আছে এরকম, এই নদীতে এপার ওপার মাঝখানে নদী বয়ে যাচ্ছে। এখান থেকে তুমি এ বিন্দু থেকে ঠিক অপোজিটের বি বিন্দুতে, লম্বালম্বি বি বিন্দুতে যাবা নৌকা নিয়ে, বা যদি তুমি সাঁতার ভালো পারো, নৌকা নাই, সাঁতার দিয়ে চলে যাবা। তাহলে এখানে নৌকা যাচ্ছে, নৌকা যাচ্ছে, এই বরাবর যাবে নৌকা। বোঝা গেল কি? নৌকা যাচ্ছে, তুমি এ থেকে বি বিন্দুতে যাবা সরাসরি লম্ব বরাবর, এ পার থেকে ও পারে, অথবা সাঁতরিয়েও যেতে পারো, সাঁতার দেওয়ার জন্য গেল। তাহলে এই এ থেকে বি এর মধ্যেকার লম্ব দূরত্ব হচ্ছে ডি। ডি এবং এ থেকে বি তে যাইতে তোমার সময় লাগলো কত? টি। যেহেতু স্রোত নাই, তাহলে এখানে তুমি যে বেগে যাবা, তুমি যে বেগে যাচ্ছ নৌকা নিয়ে, মনে করলাম নৌকার বেগ হচ্ছে তোমার কত? পি। পি হচ্ছে নৌকার বেগ। তাহলে তোমার সময় লাগবে কত? পি হচ্ছে নৌকার বেগ, পি কি? নৌকার বেগ। বোঝা গেল কি? আমি নৌকা নিয়ে যাচ্ছি, স্রোত নাই। স্রোত নাই মানে স্রোতের তো একটা বেগ থাকে। স্রোত ধরো ডাইন থেকে এদিক থেকে এদিকে যাওয়ার কথা, স্রোত হচ্ছে তোমার এদিকে, স্রোত এদিকে যাবে। তাহলে সেই ক্ষেত্রে তোমার, আচ্ছা, স্রোতই দিলাম, স্রোতের বেগ দিলাম পি, আর নৌকার বেগ দিলাম কিউ। যেহেতু উলম্ব, আমরা উলম্ব সবসময় কিউ করে অভ্যাস, এই জন্য নৌকার বেগ কিউ দিলাম। স্রোতহীন নদীতে পি এর মান কত? নৌকা 0। 0। আর কিউ মানে নৌকার একটা বেগ আছে, আমাকে যেতে হবে এপার থেকে ওপার, এ থেকে বি পয়েন্টে নদী পার হতে হবে, এর দূরত্ব ডি। তাহলে আমাদের সময় লাগবে কত? টি সমান, সময়টা লাগবে কত? সময় কত লাগবে বলো? D/Q ডি বাই কিউ, নৌকার বেগ। হুম। মানে এস ইকুয়াল টু ভিটি, ওই ফর্মুলা ইউজ করো, ঠিক আছে না? টি ইকুয়াল টু এস বাই ভি। জি স্যার। তাহলে সমস্যা নাই, আছে কি আর? তাহলে এখন মনে করলাম ডি যদি হয় 1 কিলোমিটার, আর কিউ নৌকার বেগ, তুমি নৌকা চালাচ্ছ, এটা মনে করলাম 10 মিটার/সেকেন্ড চালাচ্ছ। তাহলে ডি এর মান কত? 1 কিলোমিটার ডিভাইডেড বাই কিউ মানে হচ্ছে নৌকার বেগ 10 মিটার/সেকেন্ড। তাহলে এখানে 1 কিলোমিটার মানে 1000, না? 1000কে 10 ভাগ করলে 100 কি লাগবে? সেকেন্ড। একশো সেকেন্ড। তাহলে আমার সময় লাগবে 100 সেকেন্ড। আমি যদি 10 মিটার/সেকেন্ড বেগে নৌকানে দ্রুত যাই, 10 মিটার/সেকেন্ড মানে অনেক বেগ, স্পিড বোট যায় ওরকম। কিলোমিটার/আওয়ার দিলাম, তাহলে এখানে কিলোমিটার/আওয়ার দিলে দেখো, কিলোমিটার/আওয়ার যদি ব্যবহার করি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের 10 কিলোমিটার/আওয়ার মানে কত? 0.1 আওয়ার, না? 0.1 আওয়ার। জি স্যার। 0.1 আওয়ার মানে কত মিনিট? 6 মিনিট। 6 মিনিট না? তাহলে আমার 6 মিনিট টাইম লাগবে। স্রোতহীন নদীতে যদি আমি
নদী পার হই তাহলে এই অবস্থা হবে, এখানে কোনো ঝামেলা নাই। তবে একটা জিনিস তোমার মাথার ভিতরে এখান থেকে ঢুকতে হবে, সেটা হচ্ছে যে বরাবর আমি যাব, যে বরাবর যাচ্ছি সেই বরাবরই বেগ হতে হবে। সেই ক্ষেত্রেই তুমি শুধুমাত্র এক ফর্মুলা ইউজ করতে পারবে। এখন ধরো তুমি যাচ্ছ এই বরাবর, তোমার বেগ হচ্ছে এই বরাবর এস, না এখান থেকে তুমি যাচ্ছ এই বরাবর, কিন্তু তোমার দূরত্ব আছে হচ্ছে এইটুক, দূরত্ব আছে এইটুক। তুমি যাওয়া লাগবে এ থেকে বি বিন্দুতে, তুমি যাচ্ছ কোন দিকে, এই বরাবর ভি বেগে। এস আছে এ বি, কিন্তু তুমি যাচ্ছ ভি বরাবর। এখান থেকে যদি বলা হয় টি এর মান বের করো, তুমি কি করবা? তুমি কি এইটা করবা যে এস বাই ভি? বোঝো নাই? স্যার একবার একটু বলেন স্যার। তুমি যাবা এ থেকে বি, এই ডিস্টেন্সটুকু আমি যাব এ টু বি, কিন্তু আমি দৌড় দেওয়া শুরু করলাম এই বরাবর, ঠিক আছে? এখন এখান থেকে এই বরাবর গিয়ে মনে করো এখান থেকে বি, বি এর দূরত্ব পর্যন্ত এই বরাবর গেলাম, তাহলে আমি কি বলবো যে আমার এ থেকে বি বিন্দুতে যাইতে সময় লাগবে হচ্ছে কত, এস বাই ভি, মানে এস ইকুয়াল টু ভিটির ফর্মুলা থেকে এস বাই ভি। নদীতেই নাকি স্রোত আছে? না এটা স্রোত, নদী না, নদীর হিসাবটা আলাদা গেল। আমি এমনি বলতেছি একটা ঘটনা, কেউ দৌড় দিয়ে এ থেকে বি পর্যন্ত, সে যাবে কোথায়, এ থেকে কোথায় যাবে, বি তে যাবে, এ থেকে বি তে যাবে। সে এ বি, তাহলে তাকে দৌড় দিতে হবে কোন বরাবর, এ বি বরাবর দৌড় দিতে হবে নাকি? হুম। আর সে জি এ বি স্যার। বরাবর দৌড় না দিয়ে করলো কি, এ বির সাথে থেটা কোণে তোমার এই বরাবর দৌড় দিল। এটাও যদিও এ বির সমান, এই বরাবর দৌড় দিয়ে বললো যে হ্যাঁ আমি বি বিন্দুতে পৌঁছাইছি, খুব মজা করতেছে। তাহলে কত সময় তুমি কি তখন টি এর মান বের করতে পারবা যে সময় কত লাগলো? তুমি এই ফর্মুলা ব্যবহার করতে পারবা কিনা, এটা হচ্ছে আমার না, কোশ্চেন। পারবো না? একই দিক না তো। একই দিক না, কারণ সরন্ত ভেক্টর, কারণ যেদিকে আমি যাব ঠিক তার উপর দিয়ে সেদিকেই আমার বেগটা নিতে হবে, সেই বরাবর বেগ হবে, তাহলেই আমরা সরাসরি ব্যবহার করতে পারবো। যেরকম এখানে দেখো আমার যাইতে হবে কোন বরাবর, ডি বরাবর, এই বরাবরই যাওয়া লাগবে তাই না, এই দূরত্বে যাওয়া লাগবে, আমি গেছিও তাই। অতএব এখানে আমরা ব্যবহার করতে পারলাম ডি বাই বেগ কিউ। কিন্তু এইখানে আমি কি করব তাহলে, আমি যদিও এই বরাবর দৌড়াইছি, কিন্তু এই বরাবর তো আমার তাহলে একটা উপাংশ ছিল, উপাংশ আছে, আছে না? স্যার জি স্যার। তাহলে সেক্ষেত্রে আমার এখানে কি হবে, তাহলে এই ভি এর উপাংশটা কোন বরাবর নিতে হবে, ভি এর উপাংশ এস বরাবর নিতে হবে। তাহলে এখানে কত হবে, আসলে ভি এর উপাংশ যদি আমরা এই বরাবর নেই তাহলে এটা কত হয়ে যাবে, বেগের উপাংশ এই বরাবর হবে ভি কস থিটা, ঠিক আছে কিনা? জি স্যার। থিটা যার সাথে সেটা কস হবে, তাহলে এখানে কত হবে, ভি কস থিটা। দেখো এইবার ঠিক আছে, মানে যদিও আমি বরাবর যাইনি, কিন্তু এই যে যতক্ষণে আমি রওনা দিয়েছিলাম সেইটাকে আমরা কি করলাম, ওই বরাবর উপাংশ নিয়ে নিলাম, এই যে উপাংশের ব্যবহার এইখানে, বোঝা গেছে? জি স্যার বুঝছি। সাদিয়া আছে নাকি, সাদিয়া আছে? সাদিয়া আফরিন নাই, রূপন্তী আছে? জি স্যার। তুমি কি বুঝছো এটা? জি স্যার। আর কে, চিস্তি আছে? জি স্যার আছে। ও চিস্তি তো কথা বলতেছে। জি আর কে, আর কে, কে আছে, প্রাপ্তি আছে নাকি? প্রাপ্তি নাই, জি স্যার আছে। বুঝছো? হ্যাঁ হুঁ জি কিছু স্যার। বলতে হবে না, বুঝলে সাথে সাথে বলতে হবে যে স্যার বুঝি নাই। না, আমি যখন স্কিপ করে চলে যাব একটা জিনিস বুঝায়, তোমার যদি সন্দেহ থাকে মনের ভিতরে বা কোনো সমস্যা থাকে, ওটা কিন্তু আর কখনো ওটা দেখবে ওই রকমই থেকে গেছে, পরবর্তীতে গিয়ে যখন অঙ্কটা করতে যাবা তখন দেখবা যে এই ঝামেলা হচ্ছে ওখানেই, যে কি হলো, কি দিয়ে কি করবো না করবো, তখন মাথা ঘুরে যাবে, তখন একটা টেন্ডেন্সি আসবে যে একটু মুখস্থ করে ফেলে এখানে। আর ফিজিক্স তুমি যেখানে মুখস্থ করবা পরীক্ষার হলে ওইখানে গিয়েই কলম ঠেকবে। তুমি খেয়াল করছো কিনা জানি না, তুমি ফিজিক্স যেখানে মুখস্থ করবা
বোঝার ঘাটতি থাকবে, ওখানে গিয়ে কলম ফেকবে পরীক্ষা হলে এবং ওই কলম আর সরবে না। তখন দেখবে যে না এটুক তাহলে গ্যাপ দেই, গ্যাপ দিয়ে এরপর থেকে লিখি। কিন্তু ওইভাবে গ্যাপ থাকলে তো তুমি মার্কস ক্যারি করতে পারবে না, তাই না? আচ্ছা, তাহলে দেখো এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট জিনিস, কিভাবে আমি কাজগুলো করব। তাহলে আমাদের কথা যে বলতেছিলাম সেটা হচ্ছে স্রোতহীন নদী। স্রোতহীন নদীতে কোনো সমস্যা আছে কি কারো? কোনো সমস্যা নাই, সিম্পল, জাস্ট আমরা বেগের অঙ্ক যেভাবে করি সেভাবে। এবার আমি স্রোত দিয়ে দেবো, এখন স্রোত দিয়ে দেবো। স্রোত আছে এবার, এবার স্রোত আছে, দাঁড়াও। নাম্বার 2 স্রোত আছে। নাম্বার 2 স্রোতস্বিনী নদী। কি হলো? স্রোতস্বিনী নদী, স্রোত আছে নদীতে, তাহলে নদীটা কেমন? আচ্ছা, নদী ধরলাম, নদীতে এপার থেকে ওপারের যে ডিস্টেন্সটা সব জায়গায় সমান এবং তার ডিস্টেন্সটা হচ্ছে আমাদের কত? ডি। স্রোত যাচ্ছে এই বরাবর, স্রোত হচ্ছে বাম টু ডাইন, স্রোত হচ্ছে পি। আর নৌকা আছে, নৌকা আছে, নৌকাও যাচ্ছে হচ্ছে তোমার, নৌকার বেগও কিউ, এগুলো কিন্তু বেগ কিউ, নৌকাও যাচ্ছে ওই বরাবর। এই ঘটনাকে কি বলা হবে? অনুকূল না প্রতিকূল? অনুকূল স্যার। তাহলে অনুকূলে বেগ, নৌকার কোথায়? অনুকূলে বেগ, বোঝো নাই? জি স্যার বুঝছি। তুমি যখন রাস্তাতে ধরো হাঁটতেছো বা হঠাৎ করে ঝড় আসলো, ঝড় এসে বাতাস লাগা শুরু হইলো, তুমি যেদিকে যাচ্ছ বাতাসও সেদিকে হচ্ছে, তাহলে কি তোমার কষ্ট লাগে? বা রিক্সায় আছো, বাতাসও সেদিকে হচ্ছে, তাহলে রিক্সাওয়ালার ভালোই হয়, ওই বাতাসও রিক্সাকে টেনে নিয়ে যাচ্ছে, তাহলে বাতাসটা কোন দিকে হচ্ছে? অনুকূলে। অনুকূলে। তাহলে স্রোত যাচ্ছে অনুকূলে, নৌকার অনুকূলে, এটাকে বলা হবে নৌকার বেগ, অনুকূলে বেগ। তাহলে অনুকূলে বেগ, তাহলে পি ভেক্টর, দুইটা ভেক্টর কাজ করছে না এখানে? স্রোতও একটা ভেক্টর, নৌকাও একটা ভেক্টর, তাহলে এখানে লব্ধি ভেক্টর একটা কাজ করবে, যেহেতু দুইটা ভেক্টর কাজ করতেছে। স্রোতটাও তো নৌকার উপরই কাজ করছে নাকি? আবার নৌকাও কাজ করতেছে, তাহলে এখানে একটা লব্ধি পাওয়া যাবে, আর পাওয়া যাবে না? জি স্যার পাওয়া যাবে। সেই ক্ষেত্রে অনুকূলে লব্ধি বেগ আর সমান কত? একই দিকে যেহেতু যাচ্ছে, আর একই দিকে গেলে আমরা কি শিখছিলাম? একই দিকে গেলে, পি প্লাস কিউ। একই দিকে গেলে তাদের ভিতরে কোণ কত? আলফা জিরো সর্বোচ্চ, পি প্লাস কিউ। পি প্লাস কিউ। ঠিক আছে, এইবার জি আসো, স্যার ঠিক আছে। এইবার আসো, এইবার আসো। এবার হচ্ছে তোমার নৌকা, নৌকা তুমি কষ্ট করে চালাচ্ছ প্রতিকূলে, প্রতিকূলে মানে এই দিকে যাচ্ছে এবার নৌকা, এই দিকে কিউ। আর স্রোত তো আমার কোন দিকে আছেই, এদিকে আছেই নাকি? স্রোত আমার পি এদিকে আছে। এই ঘটনাকে কি বলা হবে? স্রোত আমার এদিকে ডান দিকে, নৌকা যাচ্ছে বাম দিকে, বিপরীতমুখী, তাহলে রাইট, প্রতিকূলে বেগ। তাহলে এখানে যেহেতু দুইটা ভেক্টর কাজ করতেছে, বিপরীতমুখী দুইটা ভেক্টর কাজ করতেছে সমান্তরালে, তাই না? সমান্তরালের বরাবর একই, তাদের মধ্যকার কোণ কত? 180 ডিগ্রি। 180 ডিগ্রি। প্রতিকূলে যেহেতু বিপরীত দিকে, তাহলে সেখানে এখানে তাহলে লব্ধিটা কত হবে? লব্ধি বেগ কত হবে নৌকার? স্যার পি মাইনাস কিউ। রাইট, পি মাইনাস কিউ। এখন ঘটনা হচ্ছে পি মাইনাস কিউ, তার মানে যেটা বড় সেটা থেকে বাদ দিতে হবে। তাহলে দেখো, ওই যে কথা বললাম যে বাতাস হচ্ছে, রাস্তায় তুমি রিক্সা নিয়ে যাচ্ছ, বাতাস রিক্সা যেদিকে যাচ্ছ রিক্সায় করে, বাতাস হচ্ছে তার বিপরীতে, তাহলে কি
বেগ কমে যাচ্ছে না অনেক? তুমি যখন রাস্তাতে ধরো হাঁটতেছো, হঠাৎ বাতাস বাতাস হচ্ছে, বাতাসের জি স্যার। বিপরীতে হাঁটতেছো, তোমার অনেক কষ্ট হয় না? কষ্ট হচ্ছে স্যার। তাহলে নৌকালার কষ্ট হয় না? হ্যাঁ। তাহলে নৌকা যদি ওই যে স্রোতের বেগ যত তার চেয়ে বেশি না বেগ দেয়, তাহলে কি সে আগে সামনের দিকে আগাতে পারবে? না না, তাহলে পারবে না। নৌকা প্রতিকূলে যদি স্রোতের বিপরীতে যদি যাইতে যায়, তাহলে অবশ্যই স্রোতের বেগের চেয়ে নৌকার বেগ কি হতে হবে? বেশি হতে হবে। বেশি হতে হবে, না হলে নৌকা আগাবে না। একটু বোঝো তো। জি স্যার। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি কিউ মাইনাস পি। ইউ মাইনাস পি। বোঝো নাই? তার মানে নৌকার বেগ অবশ্যই বেশি হতে হবে যদি প্রতিকূলে আমি নৌকা নিয়ে যাইতে চাই। এখন ঘটনা হচ্ছে যে স্রোতের বেগ এতই বেশি যে নৌকা আলার যে শক্তি, ওই শক্তি প্রয়োগ করে সে আর স্রোতের বিপরীতে যাইতে পারতেছে না। তাহলে সে কোন দিকে যাবে? স্রোতের বেগ বেশি হলে সে যতই দাঁড় টানুক বা নৌকা চালাক, সে কিন্তু স্রোতের বেগ বেশি হওয়ার কারণে সে কিন্তু বিপরীত দিকে চলে যাবে। বুঝছো? সেক্ষেত্রে নৌকা কি সামনের দিকে আগাতে পারবে? প্রতিকূলে আগাতে পারবে? না। তাহলে অবশ্যই কি হতে হবে? প্রতিকূলে যদি তুমি নৌকা নিয়ে আগাতে চাও, নৌকার বেগ স্রোতের বেগের চেয়ে অবশ্যই বেশি হতে হবে। আর যদি স্রোতের বেগ নৌকার বেগের চেয়ে বেশি হয়, তাহলে নৌকা কোন দিকে যাবে? নৌকা কি সামনের দিকে যাবে? না, না স্যার। সে পিছনের দিকে চলে যাবে। পিছনের দিকে চলে যাবে। বুঝছো? তাহলে সাধারণত আমরা জি যে স্যার। কাজটা করি, নৌকা সামনের দিকে যাওয়ার জন্য কিউ মাইনাস পি হয়। আর যদি ওই ঘটনা হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখবো পি মাইনাস কিউ। তাহলে সেই ক্ষেত্রে নৌকা পিছনে যাবে, নৌকা পিছনে চলে যাবে। আর এটা হচ্ছে নৌকা কোথায় যাবে? সামনের দিকে যাবে। তাহলে আমরা অনুকূলে বেগও দেখলাম, প্রতিকূলের বেগের ঘটনাও দেখলাম। এই দুইটা খুব ভালোভাবে মনে রাখতে হবে। এই একটা কেস গেল। এবার আসো, এটুকু কি কোনো সমস্যা আছে? অনুকূল প্রতিকূল নিয়ে কারো সমস্যা থাকলে বলো। এই ববি আছে? ববি নাই? জি স্যার আছি। তুমি কি বুঝছো এটা? জি স্যার, আমি গত ক্লাসটা করছিলাম না, কিছু প্রবলেম হচ্ছে, কোনো সমস্যা নেই। ওটা ওই কত ক্লাস অনেকেই করেনি, যার জন্য আমি ওই প্রথম দিকে কিন্তু বুঝাই নিছি, বুঝাই হ্যাঁ নিয়ে স্যার, তারপর বুঝতে শুরু করছি। পারছি। হুম, আচ্ছা। তাহলে স্রোতস্বিনী নদীর ঘটনা 2 নম্বর কেস গেল, অনুকূল প্রতিকূল। এবার দেখো কেস 3 নম্বর ঘটনা। নদী আছে, কোন নদী এটা? হুম, কোন নদী বলো? ইসামতি না এই পদ্মা? দিকে নদী আসছে। ইসামতি ড্রেন। আচ্ছা, ইসামতি নদী, আচ্ছা ধরলাম আর কি। আমাদের নদী ওই যে একটা ক্লাস 2 তে কবিতা আছে না, আমাদের ছোট নদী জলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। হাঁটু জল থাকে। আমাদের তো জলই থাকে না সারা বছর। যাই হোক, আমাদের সেই ছোট নদী ইসামতি। এখন এখানে এই নদীর এপার থেকে ওপারের দূরত্ব হচ্ছে ডি, লম্ব দূরত্ব ডি। স্রোত আছে ধরলাম, ইসামতিতে স্রোত আছে। মাঝে মাঝে কিন্তু স্রোত হয়, যে বর্ষার সময় সুইচ গেট যখন খুলে দেয় না, তখন দেখবা যে ওই বড় ব্রিজের ওখানে ইসামতিতে স্রোত হচ্ছে, ওইরকম একটা স্রোত আছে। স্রোত হচ্ছে তোমার পি, ঠিক আছে? যেহেতু দিক আমরা তীর চিহ্ন দিয়ে লিখতেছি, অতএব এটা ভেক্টর দেওয়ার দরকার নাই, শুধু মানটা লিখলেই হবে। এখন তুমি যেটা চাচ্ছ, তুমি চাচ্ছ যে তুমি এ প্রান্ত থেকে বা এ বিন্দু থেকে ওই পারে যাবা নৌকার যোগে, ইসামতির এই পার থেকে লম্ব বরাবর বি পারে, বি প্রান্তে, সরি বি বিন্দুতে যাবা ওই পারে লম্ব বরাবর, দ্যাট ইজ ডি দূরত্ব অতিক্রম করবা।
তুমি সাঁতরিয়েও যেতে পারো অথবা নৌকাও যাইতে পারো। আমরা নৌকাতে সাধারণত বোঝানো হয়, সাঁতারও বলে অনেক সময়। আমি এখান থেকে ওদিকে যাব, অবশ্যই নৌকা নিয়ে যাবো না হাইটে যাবো? হ্যাঁ নৌকা নিয়ে যাবো। আচ্ছা, নৌকা নিয়ে যাবো। তাহলে এখানে তুমি যখন নৌকা নিয়ে যাবা তোমার অবস্থা কি হবে? আমি যেতে চাচ্ছি হচ্ছে এ থেকে বিতে, আমি যেতে চাচ্ছি, আমি কিন্তু নৌকা নিয়ে এ থেকে বি বরাবর যাচ্ছি, এই বরাবর দাঁড় টানতেছি বা নৌকা চালাচ্ছি এই বরাবর, কিন্তু আমার তো শান্তি নাই এই বরাবর। শান্তি আছে? হুম না স্যার, কেন? স্রোত আছে তো। কারণ স্রোত আসে তোমাকে ধাক্কাচ্ছে সমানে। ঘটনাটা এরকম, দেখো স্রোত তো সবসময় লেগেই আছে তোমার পিছনে। তুমি জি এই বরাবর স্যার। যাচ্ছ, স্রোত যা ঠেলতেছে এই বরাবর, তাহলে তুমি যাচ্ছ কোন বরাবর? তুমি আসলে যদি স্রোত থাকে তাহলে স্রোত এইভাবে ঠেলতে আছে সবসময়, তাহলে তুমি এ থেকে বি বিন্দুতে না গিয়ে কোথায় যাবা? এ থেকে সি বিন্দুতে যায় পৌঁছবা। দেখো এটুকু বোঝা যায় নাকি? বোঝা গেছে? আমি কিন্তু সবসময় এ বি বরাবর কনসিডার, কিন্তু এই স্রোত এসে আমাকে ধাক্কাইছে, তাহলে কিউ একটা ভেক্টর আর স্রোত পি একটা ভেক্টর, তাহলে দুইটা ভেক্টর ক্রিয়াশীল আছে নাকি? দুইটা ভেক্টর ক্রিয়াশীল থাকে তখন কি হয়েছে? একই বিন্দুতে দুইটা ভেক্টর ক্রিয়াশীল থেকে লব্ধি বরাবর টানি নিয়ে চলে গেছে। সি, তাহলে এখানে কি হবে? লব্ধি আর। না, আর পি মানে কোনটুক? পি আমাকে এখান থেকে ঠেলতে ঠেলতে, পি আমাকে এখান থেকে ঠেলতে 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 এত দূর নিয়ে গেছে, তার মানে এখান থেকে এটুক পি, এটুক পি না? জি স্যার। এটুক পি ভেক্টর দিয়ে লিখে দিলাম। তাহলে দেখো এটা কি হয়ে গেল, একটা কি হলো বলো? সমকোণী ত্রিভুজ স্যার। সমকোণী ত্রিভুজ ত্রিভুজ। হয়ে গেল। তাহলে আমার এখানে আমার এ থেকে বি তে যেতে তোমার মানে অপর পারে পৌঁছতে তোমার সময় লাগলো টি, তাহলে আমার সময়টা কত লাগবে? সময় টি ইকুয়াল টু কত? আমি যে বরাবর যাব সেই বরাবর উপাংশ নেব। আমি যাব এ থেকে বি তে যাচ্ছি, তাহলে কি করব? এ বি, এ বরাবর কোন বেগ আছে? যে বরাবর যাব সেই বরাবর বেগ নিতে হবে। আমি যাব কোন বরাবর? নৌকার বি বরাবর, এবি বরাবর বরাবর যাব। মানে ডি বরাবর। ডি বরাবর বেগ কত হ্যাঁ। আছে? কিউ। কিউ। জি স্যার। হয়েছে? তাহলে সময় পেয়ে গেলাম আমরা। তা আমার লব্ধিটা কত? আমি তো যে বেগে চালাইছি, আমি চালাচ্ছিলাম কিউ বেগে, কিন্তু শান্তি নাই, শান্তির মা মরে গেছে। শান্তি নাই কেন? ওই যে স্রোত পি আছে, ও তো আমাকে ঠেলে ঠেলে নিয়ে গেছে লব্ধি বরাবর আর বরাবর। আমি তো যাই পৌঁছালাম স্যার সি বিন্দুতে, তাহলে বি বিন্দুতে আবার কিভাবে আসবো? তুমি সি বিন্দুতে বসলে এখানে নামে হাইটে হাইটে বিতে আসবা। বুঝছো? আচ্ছা, বি বিন্দুতে পৌঁছানোর সিস্টেম আছে। মানে ঘটনাটা এরকম যে আমি এ থেকে যদি বি এর দিকেই রওনা দেই, স্রোত আছে, আমি বিতে বসতে পারবো না, সি বিন্দুতে বসবো। বোঝা গেছে? তাহলে লব্ধি জি স্যার। আর আমার আসলে বেগ, আমি যে বেগে চালিয়েছিলাম সেই বেগে তো অবশ্যই যাই নাই, যেহেতু পি আসে আমার, পি আসে, পি পি আমাকে ঠেলছে সব সময়। নতুন একটা বেগ পাইছি, তার নাম লব্ধি আর। আর সমান কত? এখানে আর লব্ধি বেগের মানটা বের করি, আর এর মান কত হবে বলো? পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করো। রুট ওভার কিউ স্কয়ার প্লাস পি স্কয়ার। স্কয়ার প্লাস কিউ স্কয়ার। এবি মানে ডি না? দেখো এটুকু কি বোঝা যায়? জি স্যার, বুঝছি এটুকু। তাহলে লব্ধিও আমরা পেলাম, লব্ধি বেগটা আমার কত হলো সেটাও পেলাম, আমাদের সময় কত লাগবে সেটা পেলাম। বুঝছো কি? এখন স্যার দেখো, সময়টা আরেকবার একটু বলেন। আমি সময়ের কথা এর আগে আলোচনা করে নিছি যে আমার, আমি যেদিকে যেতে চাই সেদিকে সেই দূরত্ব বা সেই বরাবর বেগ, আমি যেতে চাই এ থেকে বি বরাবর, আমি তো যাচ্ছি এ থেকে বি বরাবরই,
তাহলে আমার বেগটা কি এবি বরাবর না কিউ? আমি জি স্যার। স্যার তাহলে এবি কে ভাগ করতে হবে কিউ দিয়ে। আমি এবি কে কি আর দিয়ে ভাগ করতে পারবো? জি স্যার বুঝতে পারছি। বুঝছো কি? আমি যে বরাবর যাবো জি সেই স্যার। বরাবর বেগ নেওয়া লাগবে। এখানে তো কিউ আছেই, আমার তো আর উপাংশ ভাগ করার দরকার নাই। বোঝা যায় না? জি স্যার বুঝছি। আচ্ছা, এইবার দেখো, ঠিক এইরকম মনে করো তোমার ইসামতির এই পার থেকে ও পারের দূরত্ব কত? কত কও? 10 মিটার। ওই ইসামতি, বড় ব্রিজের মাথা ইসামতি, এই পার থেকে ওই পর্যন্ত দূরত্ব যা আছে তাই লিখি, 10 মিটার। আচ্ছা, তুমি এখন ওখানে একটা নৌকা নিয়ে বা সাঁতার দিলে অসুবিধা নাই, এই পার থেকে ওই পারে যাবা, ব্রিজ ভেঙে গেছে। ড্রেনে সাঁতার দিবে কে? না, ওই বর্ষাকালে একটু পানি থাকে আর কি। আচ্ছা, কিউ মানে হচ্ছে তুমি যে এ পার থেকে ওই পারে যাবা, এ থেকে বি লম্ব দূরত্ব, ডি দূরত্ব অতিক্রম করবা কিউ। কিউ এর মান আছে তোমার হচ্ছে কত? তুমি যে বেগে নৌকা চালাচ্ছ বা সাঁতার দিচ্ছ সেটা হচ্ছে 0.5 মিটার পার সেকেন্ড বেগ, ঠিক আছে? আর স্রোতের বেগ আছে হচ্ছে তোমার 0.25 দিলাম মিটার পার সেকেন্ড, এরকম আছে। তাহলে সেই ক্ষেত্রে তোমার, তুমি কি তাহলে এই বরাবর যাবা? তো ঠেলতেছে, তাই না? তাহলে তার তোমার লব্ধি কত হবে? তোমার লব্ধি বেগটা কত হবে? এবং তোমার এদিক থেকে ওই পারে যাইতে সময়টা কত নিবা তুমি, সেটা বের করো। তাহলে এখান থেকে আমরা বের করি, করা যাবে। ডি মানে কত? 10 মিটার। কিউ মানে, যেহেতু এই বরাবর যাচ্ছি, আমি তো এই বরাবরই যাচ্ছি আসলে, কিন্তু আমাকে ঠেলে এই বরাবর নিয়ে গেছে। কিউ মানে তাহলে এই বরাবর বেগ, কিউ মানে 0.5 মিটার পার সেকেন্ড, তাই না? মিটার মিটার কেটে গেল, সেকেন্ড তাহলে কত হলো? 0.5 দিয়ে 10 কে ভাগ করলে কত হয়? 20 সেকেন্ড। 20 সেকেন্ড টাইম লাগবে তোমার। তোমার লব্ধি বেগটা কত হবে? লব্ধি বেগ মানে নতুন বেগ, লব্ধি বেগ মানে নতুন বেগ। পি এর বেগও না, কিউ এর বেগ না, পি কিউ মিলে যে বেগ হয়েছে সেটা লব্ধি বেগ। রুট ওভার পি স্কোয়ার মানে কত? 0.25 স্কোয়ার প্লাস কিউ মানে কত? 0.5 0.5 হোল স্কোয়ার। কত হয় দেখো তো? 0.559। 0.559, 56 দিলাম, তাহলে 56 জি মিটার পার সেকেন্ড। দেখো, খেয়াল করো, তুমি যাচ্ছিলা কত? 0.5 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে, কিন্তু ওই যে স্রোত এত বেগে থাকার জন্য তোমার বেগটা চেঞ্জ হয়ে গেছে, দুইটা মিলে বেগটা কত হয়ে গেছে? 0.56। এটা কি বোঝা গেছে? জি স্যার বুঝছি। হুম, এইবার দেখো, তাহলে কেস কিন্তু একটা গেল। আমি সরাসরি পার হতে চাই। এই ঘটনাটা কিরকম? আমি এ থেকে, নদীর এই প্রান্ত এ থেকে বি বিন্দুতে সরাসরি, এ থেকে বি বিন্দুতে যেতে চাই, সরাসরি যেতে চাই। সেই ক্ষেত্রে আমার এই ঘটনাটা ঘটবে যদি স্রোত থাকে। এইবার দেখো, স্যার সরাসরি মানে স্যার সরাসরি কিভাবে গেলাম এ থেকে বি তে? যেতে চাই, চাই, ও আচ্ছা। আমি চাই যে ডাক্তার হব, আমার টার্গেট ডাক্তার হওয়া, নাকি? সবাই কি ডাক্তার হতে পারবে? পারবে? না না। পারবে না।
সেই রকম আমি চাই এ থেকে বিতে যাইতে, কিন্তু আমি তো পারতেছি না, চলে গেছি সিতে। ঘটনাটা এরকম। এটা কি বোঝা গেল? জি স্যার বুঝছি। 4 নম্বর কেস দেখা যায় ওই সেম নদীতে, সেম ইসামতিতে সবই ঠিক আছে, ঘটনাটা কি ঘটলো? এ থেকে বিতে, আমি এখন এ থেকে বিতে যাব, যে করে হোক আমি বি বিন্দুতে যাব, পারলে কেউ ঠেকাক। তো কি বুদ্ধি খাটানো লাগবে বলো তো? নদীর স্রোত কিন্তু এবার এদিকে আছে, স্রোত, কি বুদ্ধি খাটাতে হবে বলো? আমি এ থেকে বিতে যাব, আমি এ থেকে বিতেই বসবো, তাহলে আমাকে স্রোত যেহেতু এদিকে আছে আমাকে কোন দিকে রওনা দিতে হবে? এই বরাবর রওনা দেওয়া লাগবে কিনা? জি তাহলে আমি স্যার। নৌকা এই বরাবর চালাবো অথবা এই বরাবর সাঁতার দেবো, এটাই হবে আমার কিউ। তাহলে আমি এই বরাবর যদি যাই, এই যে স্রোত ও তো আমার শান্তিতে থাকতে দেয় না, ও করবে কি এইভাবে ঠেলতেই থাকবে, আমি এই বরাবর যাইতেই থাকবো, ঠেলতে থাকবে, তখন যাবো এই বি বিন্দুতে। বুঝো নাই? জি স্যার বুঝছি। তাহলে কিউ আমার স্রোত ঠেলতেছে, তাহলে স্রোত ভেক্টর এদিকে, তার মানে আমি এখানে ভেক্টর পিটা এখানে দিয়ে দিতে পারি, তাহলে এটুকু হচ্ছে পি কিউ। নতুন যে হলো পি আর কিউ মিলে যা হলো সেটা হবে হচ্ছে তোমার আর। তাহলে আমাকে কিভাবে রওনা দিতে হবে? ডি এর সাথে উলম্বের সাথে কত কোণে, ধরলাম থিটা কোণে রওনা দিতে হবে। ডি এর উলম্বের সাথে থিটা কোণে রওনা দিলে আমি বি বিন্দুতে বসবো। তোমরা কি এই যে শিলাইদহ ঘাট, রবীন্দ্রনাথের কুঠিবাড়ি শিলাইদহ, পদ্মা দিয়ে ওদিক দিয়ে কখনো গেছো? শিলাইদহতে গেছো নৌকা করে কখনো? কেউ যাও নাই? না স্যার যাই। ও, ওইদিকে যে যখন স্রোত থাকে পদ্মার, এই যে এখন আছে, ওই নৌকা যখন যায় ওই চর তো, কিছু জায়গা আছে একবারে নদী, মূল নদী, সামান্য জায়গা, ওখানে স্রোত প্রচন্ড, দেখবা যে নৌকা, নৌকার উপর বসে থাকলে তখন দেখা যায় নৌকায় যে এই বরাবর যাচ্ছে, আমি পৌঁছবো এই বরাবর, দেখা যাচ্ছে ঘাট বিতে, কিন্তু নৌকা করে কি এইভাবে টানতেছে, ঘর 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 করে এই বরাবর যায়। ও যাওয়ার উদ্দেশ্য কিন্তু ওইটাই, যে সে এই বরাবর টানতেছে, কিন্তু স্রোত যেহেতু ঠেলতেছে সে কিন্তু এইভাবে, যদিও মনে হচ্ছে যে এই বরাবর যাচ্ছে, আসলে সে যায় এখানে পৌঁছবে। বোঝা গেছে কি? তাহলে এখানে দেখো, এখানে আমি তাহলে কিভাবে কি করব, এখান থেকে আমাদের টি বের করতে হবে, তাহলে এর এক প্রান্ত থেকে অন্য প্রান্তের দূরত্ব ডি, এবং এখানে আমাদের সময় কত লাগবে, সময় লাগবে কত, মনে করলাম এখান থেকে বি বিন্দুতে পৌঁছতে সময় লাগবে আমার হচ্ছে টি। তাহলে টি ইকুয়াল টু আমরা এখানে কত হিসাব করব, টি কত লিখবো বলো তো? এ থেকে বি তে যাইতে চাই, তাহলে এ বি ডিভাইডেড বাই কত লিখবো বলো দেখি কে পারে? এবি ডিভাইডেড আর স্যার। রাইট। আর এবি বরাবর বেগ কোনটা আছে, উপাংশ আর আছে না, আর জি স্যার। অথবা আর যদি না থাকে আরেকটা কাজ করতে পারো, কিউ এর উপাংশ দিয়ে করা যায় কিনা দেখো তো। কিউতে যদি আমি করতে চাই তাহলে কিউ এই বরাবর যদি যাচ্ছে, কিন্তু কিউটা আমি এই বরাবর নিতে পারি না, থিটা কোণে আছে ওই যে বুঝালাম তখন। তাহলে এই বরাবর কি হবে, কিউ যদি আমি এবি বরাবর নেই, কিউ এর মানটা এদিকে কত হবে, যার সাথে থিটা তার কস থিটা না, তাহলে কিউ কস থিটা এটা লেখা যায়। জি স্যার। যে কোনো একটা ব্যবহার করতে পারো, সমস্যা নেই, যদি এটা যেটা সুবিধাজনক সেটা ব্যবহার করবা। টি এর মান বের হয়ে গেল। আমার লব্ধিটা কত হবে, লব্ধি বেগ আর সমান কত হবে বলো তো? আর কত হবে বলো? পিথাগোরাস
সমকোণী সূত্র। কিউ স্কয়ার সমান পি স্কয়ার প্লাস আর স্কয়ার, তাহলে আর স্কয়ার সমান কত? কিউ স্কয়ার মাইনাস পি স্কয়ার না? জি স্যার। নাকি বোঝো নাই? অধিভুজ স্কয়ার, এখানে অধিভুজ কিউ, তাহলে আর সমান কত? রুট ওভার কিউ স্কয়ার মাইনাস পি স্কয়ার। বুঝছো কি? একই না আলাদা? এইটা আর এটা একই না আলাদা? হ্যাঁ আলাদা, কিন্তু দেখো আলাদা হয়ে গেছে। তাহলে এই ক্ষেত্রে আমরা আরেকটু ইয়েটা করি। পি এর মান মনে করো এটা আছে, পি এর মান আছে তোমার কত? 0.25 মিটার পার সেকেন্ড, ওই ভ্যালুতেই করি। কিউ এর মান আছে তোমার হচ্ছে 0.5 মিটার পার সেকেন্ড, ডি এর মান আছে 10 মিটার। তাহলে আমার টাইম লাগবে কত? এ বি বাই আর মানে কত? তাহলে আর এর মানটা আগে বের করে নেওয়া লাগবে, তাই না? তাহলে আর এর মান কিউ স্কয়ার মানে কত? কিউ মানে 0.5 স্কয়ার মাইনাস পি মানে হচ্ছে 0.25 স্কয়ার। এই দুটো বিয়োগ করলে কত হয় দেখো তো, ক্যালকুলেটর আছে কার কাছে? কত আছে? স্যার বিয়োগ করলে হয় 0.1875, আর রুট করলে কত হয়? রুট করলে 0.43 0.43 মিটার পার সেকেন্ড, তাই না? তাহলে লব্ধি বেগটা আমার হবে 0.43। আমি কিন্তু রওনা দিয়েছিলাম 0.5 করে, কিন্তু এখন লব্ধি বেগটা পাওয়া গেল 0.43, কমে গেছে। তাহলে এই আর এ বি এর নিচে 4 দিয়ে বসাও, এ বি মানে ডি মানে হচ্ছে 10, তাহলে 10 ডিভাইডেড বাই 0.43 কত হয়? আর এখানে এ বি মানে 10 ডিভাইডেড বাই, আমরা যদি কিউ লিখি, কিউ মানে 0.5 কস থিটা, থিটা মানে হচ্ছে তোমার, থিটার মানে এখানে ধরো হচ্ছে 30 ডিগ্রি কোণে রওনা দিলাম, 30 ডিগ্রি কস 30। দেখো তো কত হয় এটা? 10 বাই 0.43 মানে কত? স্যার 23.25। 23.25 সেকেন্ড। এটা 30 ডিগ্রি কোণে তো আমি রওনা দিতে পারবো কি? এটা কত হয় দেখো তো, 0.5 কে √3/2 দিয়ে cos 30 দিয়ে গুণ করলে কত হয়? 0.43 হয়। তার মানে একই হচ্ছে না দুইটা? এটা যা হচ্ছে এটা হতে হচ্ছে একই হচ্ছে, দেখো একই হয় না? স্যার এখানে বুঝবো কি করে যে থিটার মান এটার মান দেওয়া 30 থাকবে ডিগ্রি? যে 30 ডিগ্রি কোণে রওনা দিতে হবে, বুঝছো? জি স্যার। অথবা হ্যাঁ 30 ডিগ্রি কোণে রওনা দিতে হবে, অথবা এটা বলা যায় যে যদি তোমাকে বলে যায় যে 30 ডিগ্রি কোণে রওনা দিতে হবে, তাহলে আমরা এখান থেকে বের করে নিতে পারবো। আর যদি না দেওয়া থাকে যে কত ডিগ্রি কোণে রওনা দিতে হবে, বুঝো নাই? তাহলে সেক্ষেত্রে থিটার মানটা বের করে নিতে হবে। ধরো কত ডিগ্রি কোণে রওনা দিতে হবে এটা যদি বলে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এখান থেকে বের করা যায় না? সেক্ষেত্রে আমরা এখান থেকে কত বের করতে পারি? আমাদের পি দেওয়া আছে, কিউ দেওয়া আছে, তার মানে লম্ব দেওয়া আছে, আর এটা কি দেওয়া আছে? অতিভুজ। লম্ব আর অতিভুজ দিয়ে কি হয়? সাইন থিটা না? সাইন থিটা ইকুয়াল টু লম্ব মানে পি ডিভাইডেড বাই অতিভুজ মানে হচ্ছে কিউ। তাহলে পি মানে হচ্ছে 0.25 আর অতিভুজ মানে 0.5 মানে হাফ। তাহলে থিটার মান কত? হাফ মানে 30 ডিগ্রি না? তাহলে থিটার মান জি পাওয়া গেছে। স্যার। থিটার মান পাওয়া গেছে, বুঝছো? তাহলে আমাকে 30 ডিগ্রি করে রওনা দেওয়া লাগবে। এখন এখানে বললো তোমাকে যে স্রোতের সাথে কত ডিগ্রি কোণে রওনা দিতে হবে। এই থিটাটা তো কার সাথে রওনা দিলাম আমি? উলম্বের সাথে না? কিন্তু স্রোতের সাথে, স্রোত তো এইদিকে, এদিক মানে কি? যদি আমি এটা ওই ক্রিয়াশীল পয়েন্ট ধরি, তাহলে পি তো এইদিকেও লেখা যায়, যায় না? পি এখানে থাকা যায়, এখানে থাকা যায়, এখানে থাকা একই কথা, যেহেতু এই বিন্দু থেকে আমরা ধরতেছি, তাহলে এখানে পি, পি ভেক্টরটা এদিকে লেখা যায় না? তাহলে স্রোতের সাথে কত ডিগ্রি কোণে? থিটা প্লাস এটুক কত, 90 ডিগ্রি না? তাহলে স্রোতের সাথে 90
প্লাস থিটা সমান 90 প্লাস এই যে 30 সমান 120 ডিগ্রি কোণে কি করতে হবে? রওনা দিতে হবে। স্যার নিচের দিকে দেখা যাচ্ছে না। এখানে কত 90 ডিগ্রি আছে না স্রোতের সাথে? আমরা তো থিটা জি মানে স্যার। কার সাথে? উলম্বের সাথে করছি। তাহলে স্রোতের সাথে কত ডিগ্রি কোণে রওনা দেওয়া লাগবে আমাকে? 90 প্লাস থিটা কোণে। জি স্যার, জি স্যার। তার মানে কত ডিগ্রি কোণে? 120 ডিগ্রি। 120 ডিগ্রি কোণে আমাকে রওনা দেওয়া লাগবে যদি তুমি এ থেকে বি তে পৌঁছতে চাও। বুঝছো কি? জি তাহলে এই স্যার, বুঝছি। দুইটার ভিতরে দেখো একই ভ্যালু আমরা ব্যবহার করছি। টি এর মান কোথায় বেশি লাগলো? আমি এ থেকে বি তে রওনা দিয়ে যে অন্য জায়গায় পৌঁছলাম তখনই সময়টা বেশি লাগলো, না আমি এ থেকে অন্যদিকে রওনা দিয়ে প্রতিকূলে রওনা দিয়ে বি তে পৌঁছলাম তখনই সময় বেশি লাগলো? এখন সময় লাগছে আমার হচ্ছে 23.25 সেকেন্ড। আর এর আগের অঙ্কটায় টি এর মান কত ছিল দেখো তো, খাতায় লেখা আছে তোমার। স্যার 20 সেকেন্ড। আর 20 সেকেন্ড। তাহলে এইখানে দেখো আমি সরাসরি রওনা দিয়ে পৌঁছলাম হচ্ছে অ্যাঙ্গেলে সিতে, এখানে সময় আমার লাগলো কত সেকেন্ড? এখানে সময়টা লাগলো, এখানে সময় লাগলো আমার হচ্ছে 20 সেকেন্ড। আর এইখানে আমি অন্যদিকে রওনা দিয়ে সরাসরি বিতে বসবো তখন সময় লাগলো আমার 23.25। কোথায় বেশি লাগলো? কোথায় বেশি সময় লাগলো? আমি যখন স্রোতের দিকে প্রতিকূলে রওনা দিলাম তখনই সময়টা আমার বেশি লাগলো না? বেশি লাগছে, জি স্যার। আর আমি সরাসরি রওনা দিলে পরে আমার স্রোত নিয়ে যাচ্ছে, মানে স্রোত আমাকে ঠেলে নিয়ে যাচ্ছে, এখানে সময় কম লাগলো। তাহলে তুমি কি করবা? হ্যাঁ, স্রোতের অনুকূলে রওনা দিব। সরাসরি রওনা দিবা তাই না? কারণ স্রোতই জি তোমাকে স্যার। ঠেলে নিয়ে যাবে, এখানে তোমার তেল খরচ কম হবে, এখানে তেল খরচ বেশি হবে কারণ সময় এখানে বেশি লাগতেছে না, জি স্যার। কারণ ওখানে স্রোতের সাথে ফাইট স্যার করা আগে লাগতেছে মুছেন তোমাকে। না, হ্যাঁ, আগেই মুছেন না। তাহলে দেখো, তাহলে এই ঘটনাকে বলা হচ্ছে, এই ঘটনাকে বলা হচ্ছে সময় কম না, ন্যূনতম সময়। আর এটা হচ্ছে, এই ঘটনাকে বলা হচ্ছে ন্যূনতম দূরত্ব। এটা ন্যূনতম দূরত্ব, ন্যূনতম দূরত্ব যাব, আর এখানে ন্যূনতম সময় যাব। ন্যূনতম সময়ের ক্ষেত্রে দূরত্ব বড় হয়ে যাবে। তাহলে এই কেসটা হচ্ছে ন্যূনতম সময়ের কেস, আর এই কেসটা হচ্ছে ন্যূনতম দূরত্বের কেস। ন্যূনতম সময় মানে সময় কম লাগবে, আর ন্যূনতম দূরত্ব মানে দূরত্ব কম লাগবে কিন্তু সময় বেশি লাগবে। সৃজনশীল 95, 96, 97, এগুলো কিন্তু সৃজনশীল। আমি যা করালাম সৃজনশীলই একবার ধরো, একবার যেভাবে অঙ্কগুলো করা হচ্ছে 95, 96, 97 সৃজনশীল সমস্যাবলীর 95, 96, 97 পেজ তোমার 120, 101, 101 পেজ
120 সেলু। এই অঙ্কগুলো করবা। শোনো, এই অঙ্ক কিন্তু দুই ভাবে করা যায়। একটা করা যায় হচ্ছে সামন্তরিক, এই যেগুলো যদি আমি সামন্তরিক আঁকাই দিই না, সামন্তরিক আঁকাই সামন্তরিক দিয়ে করা যায়। আর একটা করা যায় তোমার হচ্ছে আমি যেভাবে করলাম পিথাগোরাস দিয়ে। তাই পিথাগোরাস দিয়ে করে হচ্ছে সবচেয়ে সুবিধা, তুমি বুঝতে পারলে পিথাগোরাস দিয়ে সবচেয়ে সুবিধা, যার জন্য আমি পিথাগোরাস দিয়ে করাই। এটা বুঝতে পারলে দেখবা যে কোনো সমস্যা নেই। আর